আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রসায়নের মাদার, দি মাদার অফ কেমিস্ট্রি, যাকে আমরা বলি পর্যায় সারণী। দেখো, পর্যায় সারণী যিনি প্রথম তৈরি করেছিলেন তিনি, এখানে মোট 118টি মৌল আছে, এটা আমরা সবাই জানি। তো যিনি প্রথম পর্যায় সারণীটি ডিজাইন করেছিলেন উনি এই 118টি মৌলকে ভর সংখ্যার উপর ভিত্তি করে একটি পর্যায় এবং গ্রুপে ভাগ করেছিলেন। কিন্তু পরবর্তীতে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে স্যার ডিমিট্রি মেন্ডেলিভ উনি এই 118টি মৌলগুলোকে নিয়ে তাদের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আবার পুনর্বিন্যস্ত করেন। এবং আমাদের সামনে যে পর্যায় সারণীটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে সেই ডিমিট্রি মেন্ডেলিভের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো। তিনি এই 118টি মৌলকে টোটাল 7টি পর্যায় এবং 18টি গ্রুপে বিভক্ত করেন। তো পর্যায় কি? পর্যায় হচ্ছে এই যে বাম থেকে ডান দিকে, এইটা হচ্ছে পর্যায়। যদি আমরা দেখি যে দেখো 1 2 3 4 5 6 7, এখানে মোট 7টি পর্যায় আছে এবং এই লাইন বরাবর এখানে টোটাল 18টি গ্রুপ আছে। এখন উনি যখন এই পর্যায় সারণীটি ডিজাইন করেন তখন একই গ্রুপে একই ধর্মভিত্তিক মৌলগুলোকে উনি স্থান দিয়েছেন। যেমন যদি আমরা একটু খেয়াল করি, যদি আমি গ্রুপ একটাকে একটু খেয়াল করি, গ্রুপ একের মধ্যে কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এমন যে মৌলগুলো আছে এই সবগুলো মৌলের ধর্ম প্রায় একই রকম। কিভাবে? দেখো, এদেরকে আমরা সাধারণত বলি ক্ষার ধাতু। আমরা জানি যে পর্যায় সারণীতে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু হয়, তারপর আস্তে আস্তে অপধাতু হয়, তারপর লাস্টের দিক যে তারা অধাতুতে পরিণত হয়। যেমন ধাতু কেমন হয়? শক্ত হয়, তাই না? দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কি সব দণ্ডাকার, শক্ত। আবার যদি তুমি এখানে দেখো অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এগুলো সবাই কি? এগুলো সবাই গ্যাসীয়। সো নিঃসন্দেহে তারা অধাতু। এখন যদি আমি গ্রুপ এককে কল্পনা করি, এই গ্রুপ একের যে মৌলগুলো আছে এক্সেপ্ট হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী মৌল, এটা আমরা একটু পরে বলবো। এই যে একের যতগুলো মৌল তুমি দেখতে পাও এ সবাই হচ্ছে ক্ষার ধাতু। এখন কেন এগুলোকে আমরা ক্ষার ধাতু বলি? কারণ ক্ষার ধাতু হচ্ছে, আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড সবাই চিনে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড, আরো জানো পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড কোথায় থাকে? এটা থাকে হাড়পিকে, তাই না? তাহলে দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো কিভাবে তৈরি হয়? আমরা সবাই জানি যে এই যে গ্রুপ একের যে মৌলগুলো আছে না, এরা যদি তুমি পানির সাথে বিক্রিয়া করাও, যেমন সোডিয়ামকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন তৈরি হয় একটু খেয়াল করো। দেখো, সোডিয়ামের চার্জ কত? ধনাত্মক, অর্থাৎ সোডিয়াম প্লাস। আর যদি এই পানিকে আমরা ভাঙি তাহলে পানির ভেতরে পাবো একটি হাইড্রোজেন আয়ন এবং একটি হাইড্রক্সিল আয়ন, মানে একটি ধনাত্মক পোল, একটি ঋণাত্মক পোল। আমরা জানি যে ধনাত্মক সবসময় ঋণাত্মককে আকর্ষণ করে। সুতরাং এই যে সোডিয়াম, সে পজিটিভ, তাহলে সে আকর্ষণ করবে কাকে? হাইড্রক্সিল নামে এই নেগেটিভ চার্জকে। তাহলে সোডিয়াম আর হাইড্রক্সিল মিলে আলটিমেটলি তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটি ক্ষার। যেহেতু পর্যায় সারণী গ্রুপ একের সমস্ত মৌলগুলা তুমি পানির সাথে বিক্রিয়া করো, দেখবা সবাই ক্ষার তৈরি করে। এই জন্য আমরা গ্রুপ এককে বলি ক্ষার ধাতু। এখন আসো গ্রুপ দুই। গ্রুপ দুইকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। এরাও ক্ষার। কিভাবে? দেখো ম্যাগনেসিয়াম যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে প্লাস, হাইড্রক্সাইড এখানে কি আছে? হাইড্রোজেন প্লাস আর হাইড্রক্সিল মাইনাস। সো ম্যাগনেসিয়াম যায় হাইড্রক্সিলের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড নামে একটি ক্ষার তৈরি করে। কিন্তু এদেরকে আমরা বলি কি? মৃৎ ক্ষার। এখন বলো তো মৃৎ মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি, তাই না? তাহলে দেখো এইখানে যে ক্ষার ধাতুগুলো আমরা পাই সেই সবগুলো ক্ষার ধাতু, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সবগুলো ধাতুগুলো দেখা যায় মাটিতে পাওয়া যায়। এই জন্য আমরা এদেরকে বলি মৃৎ ক্ষার ধাতু। এখন কথা হচ্ছে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কেন 1 নম্বর গ্রুপে আসলো? হাইড্রোজেন তো আর ক্ষার না, তাই না? আমরা জানি কি হাইড্রোজেন হচ্ছে অ্যাসিড, তাই না? হাইড্রোজেন প্লাস। আমরা যখন পিএইচ বের করি তখন কি লিখতাম? পিএইচ সমান নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তার মানে কি, যার হাইড্রোজেন বেশি তার কিন্তু অ্যাসিডিটি বেশি, অর্থাৎ তার অম্লীয় ভাব বেশি। তাহলে তাহলে কেন আমরা হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে অবস্থান দিলাম? কারণ তোমরা জানো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের সবারই শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন থাকে। যেমন এই যে লিথিয়ামের 2টা শক্তি স্তর আছে, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে এর প্রথম শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন আর শেষের শক্তি স্তরে থাকবে একটি ইলেকট্রন। তাহলে লিথিয়ামের শেষ শক্তি স্তরে থাকবে একটি ইলেকট্রন। আবার ঠিক সোডিয়ামেরও থাকবে শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন।
তুমি যদি দেখো যে হাইড্রোজেনেরও কিন্তু শেষ শক্তি স্তরেও একটি ইলেকট্রন থাকে। তাহলে যেহেতু হাইড্রোজেন ক্ষার নয়, হাইড্রোজেন ধাতুও নয়, তারপরেও তাদের এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে অবস্থান দিই। আরেকটা গ্রুপ সম্পর্কে একটু বলবো, সেটা হচ্ছে এই যে 17 নাম্বার যে গ্রুপটা, এখানে কি আছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই গ্রুপকে আমরা কি বলি? এই গ্রুপকে আমরা বলি হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ। তোমরা কি জানো হ্যালো মানে কি? হ্যালো মানে হচ্ছে লবণ, সল্ট। আর জেন আসছে জেনেসিস থেকে। জেনেসিস মানে কি? উৎপাদন করা। তাহলে হ্যালোজেন মানে কি? লবণ উৎপন্নকারী। যেমন আমরা সবাই জানি না খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। তাই না? সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়? সোডিয়ামের সাথে ক্লোরিনের একটি আয়নিক যৌগ তৈরি হয়, তাকে আমরা কি বলি? খাবার লবণ বলি। ঠিক তেমন পটাশিয়াম ক্লোরাইড, এগুলো সবাই হচ্ছে লবণ। আমরা যেটাকে চিনি বেশি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখছো এখানে যত মৌল আছে সব মৌলই কিন্তু এই ধাতব মৌলের সাথে বিক্রিয়া করে। কেন? কারণ এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো একটি ইলেকট্রন দান করতে পারে, আবার এই 17 নম্বর গ্রুপের মৌলগুলো একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো তারা পরস্পরের সাথে আয়নিক যৌগ গঠন করে যেটা তৈরি করে সেটি হচ্ছে সল্ট, মানে লবণ। যেহেতু তারা সবাই লবণ উৎপন্ন করে, তাই আমরা 17 নম্বর গ্রুপকে বলি হ্যালোজেন গ্রুপ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।